ব্যারিস্টার রুমিন ফারহানা, যারা সারা বছর পড়ে না তারা পরীক্ষা খারাপ হলে বলে প্রশ্ন ভালো ছিল না, অথবা বলে অনেকেই আগেই প্রশ্ন পেয়ে গেছে তাই তাদের পরীক্ষা ভালো হয়েছে, অথবা বলে পরীক্ষা হলে টেবিলের পা ভাঙা ছিল লিখতে পারি নাই, টেবিলের পা কেঁপেছে, অথবা বলে কলমের কালি শেষ তাই লিখতে পারি নাই। এমনটা প্রশ্নপত্র খুব বাজে হয়েছে বলে অনেকে পুরো পরীক্ষা না দিয়ে হল থেকেও বেরিয়ে যায়। কিন্তু জাকসু নির্বাচন বর্জন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল। পরাজয় জেনেই কি ভোট শেষ হবার আগেই সরে গিয়েছে ছাত্রদল? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি নিজে যেহেতু ব্যক্তিগতভাবে খুবই ভালো ছাত্রী ছিলাম, আমাকে কখনো ডান হাত বাম হাত বা অজুহাতের সাহায্য নিতে হয়নি। কিন্তু আপনি যদি প্রশ্ন করেন যে এই নির্বাচনটি বর্জন করা বিএনপির জন্য একটি অজুহাত ছিল কিনা, তার উত্তরে আমি বলবো সারাদিন ধরে তো আজকে এই নির্বাচন নিয়ে আলাপ হয়েছে, মুহূর্তে মুহূর্তে খবরের আপডেট এসছে। আমরা দেখেছি ছাত্র দলের প্যানেল যারা ছিল তারা সংবাদ সম্মেলন করেছে, আমি আসার পথে দেখলাম যারা শিবিরের ছাত্র প্যানেল তারাও সংবাদ সম্মেলন করেছে। এর বাইরেও যারা বিভিন্ন দল থেকে হল থেকে প্রার্থী হয়েছেন তারাও বিভিন্ন সময় মিডিয়ার সঙ্গে কথা বলেছেন, এবং সম্মানিত তিনজন শিক্ষক এই নির্বাচনটিকে বর্জন করেছে, এবং তারা প্রত্যেকেই একই ধরনের কথা বলেছে। ফর এক্সাম্পল, কারচুপির কথা এসছে, আগের থেকে ব্যালট বাক্স ভরে রাখার কথা এসছে, বলা হয়েছে 299টা ভোট একটা হলে, সেই হলে 400টার ব্যালট পেপার কেন গেল, বলা হয়েছে যে ব্যালট পেপার বেশি 10 to 20% বেশি ছাপানো হয়েছে, বলা হয়েছে ভোটারদের ছবিযুক্ত তালিকা করার কথা ছিল সেটাও করা হয় নাই, যে যার মতো খুশি যখন খুশি গিয়ে ভোট দিয়ে আসতে পেরেছে। অর্থাৎ প্রার্থীরা সন্দেহ করছেন, প্যানেলগুলো সন্দেহ করছে যে যারা আসলে ভোটার নন তারাও এই নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। সুতরাং সার্বিকভাবে যদি আপনি বিবেচনা করেন তাহলে কেবলমাত্র ছাত্রদল নয়, অন্যান্য যেই প্যানেল আছে তারাও কিন্তু এই ভোটটিকে স্বচ্ছ পরিচ্ছন্ন এবং প্রশাসন তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছে এমনটি মনে করছে না। সো সেই দিক থেকে আপনি যদি দেখেন বিএনপির এই নির্বাচন বর্জনের কারণটা কি, বিএনপি কিন্তু সেটা খুব স্পষ্টভাবে উল্লেখ করেছে। সেই কারণ গ্রহণ করা বা সেই কারণকে অজুহাত হিসেবে দেখানো সেটা একেবারেই মানুষের বিচারের ভার। রুমিন ফারহানা, আপনি যে বললেন যে শিক্ষকরাও এই নির্বাচন নিয়ে অভিযোগ করেছেন, যে তিনজন শিক্ষক এই নির্বাচন নিয়ে অভিযোগ করেছেন তারা তিনজনই জাতীয়তাবাদী ফোরামের শিক্ষক, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি তিনি আসলে আপনাদের বা বিএনপি ঘেঁষা হিসেবে বেশ পরিচিত। তো আপনারা সব অভিযোগ, যেটা ডাকসু থেকে খানিকটা কিঞ্চিত অভিযোগ ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি তিনি জামাত ঘেঁষা ভিসি, সেই কারণে ওরকম হয়েছে। কিন্তু জাহাঙ্গীরনগরে তো বিএনপি ঘেঁষা ভিসি, তারপরেও আসলে আপনারা নিয়ন্ত্রণ করতে পারলেন না, এত অভিযোগ আপনাদের। দেখুন, অভিযোগ কেবলমাত্র আমাদের নয়, অভিযোগ কিন্তু একসঙ্গে যেমন বিভিন্ন প্যানেল যারা নির্বাচনে অংশ নিয়েছে তাদের কাছ থেকে যেমন অভিযোগ পেয়েছি, আমরা শিক্ষকদের কাছ থেকে অভিযোগ পেয়েছি। একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি কোন মতাদর্শের সেটার উপরেই যদি পুরোপুরি নির্ভর করত নির্বাচন, তাহলে আসলে নির্বাচনে কারচুপি হওয়া কিংবা নির্বাচনে ব্যালট পেপার বেশি করে ছাপানো কিংবা ভোটারদের ছবিযুক্ত তালিকা না দেয়া, কিংবা ধরুন কেউ কেউ বলছে যে অমোচনীয় কালি, সেই কালিটিও নাকি মুছে যাচ্ছিল, অর্থাৎ যে যত খুশি তত ভোট দিতে পারছিল। এই বিষয়গুলোকে আমার মনে হয় পাল্টাপাল্টি অভিযোগের বিষয় না করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উচিত হবে যে অভিযোগগুলো এসছে সেগুলো খতিয়ে দেখা, এবং নির্বাচনে সত্যি সত্যি যদি কোনো রকম কোনো কারচুপি 9-6 হয়ে থাকে তাহলে সেই নির্বাচনটিকে আসলে গ্রহণ না করা, পুনর্বিবেচনা করতে এক ধরনের হয়েছে কিনা। যার কাছ থেকে ব্যালট পেপার ছাপানো হয়েছে অভিযোগ করেছে, একটু পরে দেখবেন একটা স্টেটমেন্ট বেরিয়েছে তিনি আসলে বিএনপি সমর্থক ব্যবসায়ীর কাছ থেকে ছাপানো হয়েছে। দিস আর ভেরি লেম এক্সকিউজ। একটা ছাত্র সংগঠনের ছাত্র সংসদের নির্বাচনকে যদি শেষ মুহূর্তে গিয়ে এভাবে বিতর্কিত করতে চায়, ঢাকা বিশ্ববিদ্যালয় শেষ মুহূর্তে বিতর্কিত করেনি, শেষ মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয়নি এগুলো। সেজন্য আমি মনে করি ছাত্রদের উচিত ছাত্র বান্ধব প্রোগ্রাম নিয়ে ইন্ডিপেন্ডেন্ট হয়েছে দাঁড়ানো। যদি দাঁড়াতে পারে ছাত্র দল অন্যান্য সংগঠন নিশ্চিতভাবে ভালো করবে। আমি কোয়াইট শিওর। জাতীয়ভাবে তো বিএনপির অনেক ভালো অবস্থান, তাহলে তাদের ছাত্র সংগঠনের নিশ্চয়ই ভালো করার কথা, খারাপ করার তো কথা না। এবং সেই জন্য আমি পরামর্শ দিব, শিবিরেই বলি, ছাত্রদলেই বলি, বাম ছাত্র জোটেই বলি, যেই বলি না কেন, আমি এই বিশ্ববিদ্যালয়গুলোতে 3-4 দিন ঘুরে দেখেছি। এখানে উচিত হলো ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রাম নিয়ে যদি তারা ছাত্রদের অ্যাটেনশন ড্র করতে পারে, ডেফিনেটলি দে উইল গেট পপুলারিটি। এবং আর যদি সুনির্দিষ্ট এরকম অভিযোগ আসে
তাহলে আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলবো এবং নির্বাচন কমিশনকে বলবো এগুলো খতিয়ে দেখার জন্য, যেন সুনির্দিষ্ট ব্যালটগুলো ছাপিয়েছে। কাজে যে অভিযোগটি করেছে ছাত্রদল প্রার্থীরা, সেটিও আসলে তারা যাচাই বাছাই করে করেছে কিনা সেটা নিশ্চয়ই আপনারা দল থেকে প্রশ্ন তুলবেন। ছাত্রদল হেরেছে চাঁদাবাজি উগ্রতার কাছে। ছাত্রদলের টাইমিংও ভালো ছিল না। ডাকসুর কথা বলছি, তারা প্যানেল দিতে দেরি করেছে, তাদের উগ্রতার প্রমাণ মিলে তারা ভিসিকে যেভাবে ধমক দিয়েছে, টেবিল চাপড়ে সেখান থেকে শিবির শিক্ষার্থীদের পালস বুঝেছে। ছাত্রদল ব্যস্ত ছিল টেম্পু স্ট্যান্ড দখল নিয়ে। বিভিন্ন জনের মতামতকে আমি একসাথে করেছি। একসাথে করে এই যে মন্তব্যগুলো, এগুলোর সাথে কোনো দ্বিমত আছে ব্যারিস্টার রুমিন ফারহানা? আমি যদি আরেকটু ব্রডার পার্সপেক্টিভে বিষয়টি আলোচনা করি, আমাদের রাজনীতির ধরন কিন্তু পাল্টে গেছে। আপনি যদি নেপালের দিকে তাকান, আপনি যদি কিছুদিন আগে শ্রীলঙ্কায় যেটা ঘটে গেল সেদিকে তাকান, ইন্দোনেশিয়ায় যেটা ঘটবো করেও ঘটলো না কিন্তু ঘটার পথে যাচ্ছিল সেদিকে তাকান, এবং সর্বোপরি আপনি যদি বাংলাদেশের দিকে তাকান, রাজনীতিতে একটা বিরাট প্যারাডাইম শিফটিং হয়েছে। রাজনৈতিক দলগুলো যদি এই শিফটিংটার পাল্টেনলি এই নির্বাচনগুলোতে রাজনৈতিক দলগুলোকে কিংবা তাদের সমর্থিত প্যানেলগুলোকে তার মূল্য চোকাতে হবে। ফর এক্সাম্পল, আমরা এক সময় বয়ানের রাজনীতি বা বয়ানের রাজনীতি না বলে আমরা আইডেন্টিটি পলিটিক্সের জয় জয়কার দেখেছি। ধরুন বাঙালি জাতীয়তাবাদের আইডেন্টিটি, কিংবা ধর্মভিত্তিক আইডেন্টিটি, কিংবা ভাষাভিত্তিক আইডেন্টিটি। এই আইডেন্টিটি পলিটিক্স, যেটা ফর এক্সাম্পল ভারতের দিকে যদি আপনি তাকান, উগ্র ধর্মভিত্তিক যে রাজনীতি তারা করে যাচ্ছে, তাতে প্রতিদিন তাদেরকে আরো একটু উগ্র, আরো বেশি হিন্দু, আরো একটু বেশি হিন্দু, এটা প্রমাণ করতে গিয়ে তাদেরকে হেন কোনো কুকর্ম নাই যেটার আশ্রয় তাদেরকে নিতে হচ্ছে না। অন দি আদার হ্যান্ড, আপনি যদি দিল্লিতে আম আদমি পার্টির পলিটিক্সটার দিকে তাকান, তারা কিন্তু কল্যাণ ভিত্তিক রাজনীতি, জনগণের কল্যাণ ভিত্তিক রাজনীতি বা ওয়েলফেয়ার পলিটিক্সের দিকে মন দিচ্ছে। আমাদের উপমহাদেশ ভারত, পাকিস্তান, নেপাল, আপনি এই দেশগুলোতে যদি দেখেন, এবং আরো সংক্ষিপ্ত করে আলোচনা এনে যদি বাংলাদেশের দিকে তাকান, মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের রাজনীতি, বয়ানের পক্ষ বিপক্ষের রাজনীতি, বাঙালি না বাংলাদেশি এই তত্ত্বের রাজনীতি, ধর্ম মুসলমান ভিত্তিক রাজনীতি হবে, মানে ধর্মভিত্তিক রাজনীতি হবে না। আমি অনেক জায়গা একসাথে প্রথম একটা কম্পাইলেশন তৈরি করেছে যে বিভিন্ন জন কিভাবে দেখছে এই ডাকসু নির্বাচনকে। সেখানে অনেকগুলো বিষয় উঠে এসছে। ছাত্র শিবির গত 15 বছর ধরে ছাত্রলীগের ভেতরে ঢুকে গিয়ে বিশ্ববিদ্যালয়ে তাদের কর্মকাণ্ডগুলো চালু রেখেছে, 1। 2 হচ্ছে ছাত্র শিবির বা জামাত, যেটাই আপনি বলেন না কেন, তারা অনেক বেশি সুসংগঠিত এবং ক্যাডার ভিত্তিক একটি সংগঠন। আপনি ছাত্র শিবির বা জামাতে ইসলামের প্রতিটি কর্মী, প্রতিটি নেতা, প্রতিটি সমর্থক, প্রতিটি সাথী, প্রত্যেকে দলের মানে একেবারে ফোরামের বাইরে, একদম ফোর কর্নার অফ দ্য পার্টি যে রুলস এন্ড রেগুলেশনস, তার বাইরে তারা কখনোই যাবে না, কোনো রকমেই তারা ভোট দেবে না। তাদেরকে আপনি কোনো কিছু দিয়েই আপনি তাদের ভোটকে কেটে অন্যদিকে নিতে পারবেন না। 3 হচ্ছে এই যে ওয়েলফেয়ার পলিটিক্সের কথা আমি বলছিলাম, আমি গণমাধ্যমে দেখলাম, এটা তার আমার জানার কথা না, আমি তো জামায়াত বা শিবিরের সঙ্গে যুক্ত নই। তারা বিভিন্ন জায়গায় স্টুডেন্টদেরকে নানানভাবে সহযোগিতা করেছে। ফর এক্সাম্পল ওয়াটার পিউরিফায়ার, প্রতিটি হলে হলে তারা ওয়াটার পিউরিফায়ার দিয়েছে। তারা স্টুডেন্টদের যারা হয়তো ততটা আর্থিকভাবে সক্ষম নয়, তাদেরকে, তাদের ভালো ভালো কোচিং সেন্টার আছে, সেই কোচিং সেন্টারগুলোতে তারা বিনা পয়সায় কিংবা কম পয়সায় তাদেরকে কোচিং করিয়েছে। অর্থাৎ স্টুডেন্টদের সুখে দুঃখে একেবারে আজকে থেকে না, এটা 1 বছরের প্রস্তুতি না, কিন্তু এটা জামাতের বহু পুরনো প্রস্তুতি। এখন এটা তাদের গুপ্ত রাজনীতির প্রকাশ্য ফসলও বলতে পারেন আপনি, কিংবা তারা যে দীর্ঘদিন ধরে রাজনীতিটাকে ছাত্রছাত্রীদের সঙ্গে একাত্ম হয়ে করতে পেরেছে, এটা তাদের একটা সফলতাও আপনি বলতে পারেন। তবে আমার কাছে যেটা মনে হয়, যারা পরাজিত হয়েছে তারা ডিনায়ালের মধ্যে না থেকে কিংবা অস্বীকারের সংস্কৃতি মধ্যে না থেকে, বা কি আওয়ামী লীগের ভোট জামাতে চলে গেছে এইগুলো কথা বলা না, দলকে আরো বিপর্যয়ের মধ্যে ফেলা। কেন ফেলা, আমি আপনাকে একটা হিসাব দিয়ে বুঝাই। ধরুন ডাকসু নির্বাচনে ছাত্র দলের ভিপি প্রার্থী পেয়েছে 5000 বা 6000 ভোট, হ্যাঁ, আর শিবির এই 9000 ভোট ছাত্রলীগের ভোট,
মানে তাহলে আপনি কি বলতে চাইছেন? সো এই ধরনের কথাবার্তা না বলে ঠান্ডাভাবে দলীয় ফোরামে বসে চিন্তা ভাবনা করে কথা বললে ভালো হয় বলে আমার মনে হয়। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনি বলেছেন রাজনীতির ধরন বদলে গেছে এবং কল্যাণমুখী রাজনীতির কথা বললেন, শেষে এক্সাম্পল দিলেন যে ছাত্র শিবির ওয়াটার পিউরিফায়ার দিয়েছে হলে হলে, তারা বিভিন্ন ছাত্রকে তাদের আর্থিক সহযোগিতা করেছে। এগুলো সব আমি গণমাধ্যমে জি দেখেছি। জি জি ব্যারিস্টার রুমিন ফারহানা, তাহলে কি ধরে নিব বিএনপির আসলে কল্যাণ করবার মতো টাকা নাই, নাকি বিএনপি শুধু আসলে নিতে জানে, মানে চাঁদা নিতে জানে কিন্তু কাউকে কল্যাণের জন্য দিতে জানে না? বিএনপির এটা পলিসি কিনা, আসবো আপনার কাছে। পর তারা রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে দোয়া মোনাজাত করেছেন। তারা কি সেখানে ৭১ শহীদ বুদ্ধিজীবীদের জন্য দোয়া করতে গেছেন নাকি ক্ষমা চাইতে গেছেন? তার আগে আসেন, আমি রুমিন ফারহানা আপাকে ধন্যবাদ জানাচ্ছি যে অবজেক্টিভ হওয়ার জন্য। ওনার আজকের এই কথাটা ইজ ভেরি পজিটিভ এবং আই এম অ্যাকসেপ্টিং হার স্টেটমেন্ট উইথ গুড গ্রেস অ্যান্ড অলসো অ্যাপ্রিসিয়েটিং হার। এই জন্য যে আসলে পরাজয় থেকে তো আপনাকে শিক্ষা নিতে হবে। আরেকজনের উইকনেসের উপর ভিত্তি করে তো আপনার স্ট্রেংথ ডেভেলপ করতে পারবেন না। ইউ মাস্ট স্ট্যান্ড অন ইউর ওন স্ট্রেংথ। আমি যদি আমার নিজের স্ট্রেংথের উপর দাঁড়াতে না পারি, আরেকজনের উইকনেসের উপর দাঁড়াতে যাই, সে যদি সবল হয়ে যায় তখন আমি কি করব? সো দ্যাট ইজ দি ডিকটমি ইন ঢাকা ইউনিভার্সিটি, অলসো ইন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আমি ছাত্রদলের ভাইয়েরাও কিন্তু আমাদের ছোট ভাই। উই লাভ দেম, উই লাইক দেম। আমরাও তো চাই তারা লেখাপড়া করুক, তাদের একাডেমিক ক্যারিয়ার হোক, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হোক, রেগুলার স্টুডেন্ট হোক। তারপরে ছাত্রদের অবশ্যই ছাত্ররা তাদেরকে লাইক করবে। আপনি খুঁজে দেখেন তো, নানান রাজনৈতিক কেমিস্ট্রি খুঁজছেন, রেজাল্টের দিকে খুঁজে দেখেন তো, যারা প্রার্থী ছিল তাদের একাডেমিক রেজাল্ট কি দেখেন, অনার্সে কত সিজিপিএ পেয়েছে, মাস্টার্সে কত সিজিপিএ পেয়েছে, আর যারা ভিপি হয়েছে, যারা জিএস হয়েছে, যারা এজিএস হয়েছে, তারা একাডেমিকে কি করেছে। যদি আমি অবজেক্টিভ হতে চাই তাহলে আমাকে তো এগুলো দেখতে হবে। আমি এগুলো না দেখে শুধু রাজনৈতিক বয়ান যদি দিতে চাই, কে গুপ্ত কে সুপ্ত, এগুলো তো পিপল উইল নট অ্যাকসেপ্ট ইট। সামওয়ান ইজ সিইং দ্যাট এ গুড স্টুডেন্ট ইজ দ্য ক্যান্ডিডেট। একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, যে ডিবেট করে, যে ভালো ফুটবল খেলে, যে ভালো লাইব্রেরিতে থাকে, তাকে যদি আপনি ক্যান্ডিডেট করেন, আবার অন দ্য আদার সাইড যদি আমি ক্যান্ডিডেট করে ফেলি যে ব্যাক বেঞ্চার, তাকে ছাত্র দেখে না, তাহলে সেটা তো রাজনীতির দোষ দিলে হবে না। সেটা দেখতে হবে ছাত্র সংগঠনগুলোকে আমরা প্রপার ট্রেকিংয়ে রাখতে পারছি কিনা। এখান থেকে লেসন, শিবিরের জন্যও লেসন, এবং এখান থেকে ছাত্রদলের জন্যও লেসন, এবং বাম সকল সংগঠনের জন্য লেসন। কি লেসন? উই মাস্ট বি অবজেক্টিভ। জেনুইননেসটা বিল্ড আপ করতে হবে। জেনুইননেস যদি কারো থাকে, তাহলে যতই আপনি অপপ্রচার করেন না কেন, শেষ পর্যন্ত কিন্তু জেনুইননেস উইল কাম আউট। একজন যদি ভালো, অনেক বেশি লাইক করতাম বিকজ অফ হিজ ওরেটার, যে একটু ভালো বক্তা, এত সুন্দর পয়েন্ট মেক করে, পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে এত সুন্দর কথা বলে, মনে হয় যেন ডিইউডিএস পার্লামেন্ট বসিয়ে দিয়েছে। তো উই লাইক দেম ইররেসপেক্টিভ হোয়াট পলিটিক্যাল পার্টি হি বিলংস টু। আমাদের ছাত্র সংগঠনগুলোর উচিত টু কনসেন্ট্রেট অন ডেভেলপমেন্ট অফ দেয়ার কোয়ালিটিস। আর যে কথাটা আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি পরে নিচ্ছি, ওই প্রশ্ন আমার মাথায় আছে। আপনি পরামর্শ দিয়েছেন ছাত্রদলকে, শিবিরকেও দিয়েছেন। একটা কথা বলে আমি একটা প্রশ্ন করি। বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন ছাত্রলীগের সাথে তো শিবিরের একটা স্বাচ্ছন্দ্যের সম্পর্ক ছিল, দীর্ঘদিনের গুপ্ত বা গোপনীয় সম্পর্ক ছিল। ছাত্রলীগের যেহেতু এখন ভোট দেওয়ার কোনো বাক্স নাই, তারা তো শিবিরকে সাহায্য করবে। এস এম ফরহাদ তো ছাত্রলীগের পদধারী নেতা ছিলেন। আপনি বলছেন যারা ডিবেট করে, ফুটবল খেলে, তাদের প্রতি মানুষ আকৃষ্ট হয়। গত 15 বছর ছাত্রদলকে সেই সুযোগ পেয়েছে, ছাত্রদলকে জেল খাটতে হয়েছে, পালিয়ে থাকতে হয়েছে, তারা ক্যাম্পাসে প্রবেশ করতে পারে না, সময় মতো ক্লাসে যেতে বলেছেন, সময় মতো তারা কি করে ক্লাসে যাবে? অথচ এস এম ফরহাদের মতো যারা ছাত্রলীগের পেটের ভিতর ঢুকেছিল, তারা তো ঠিক মতো ক্লাস করতে পেরেছে। তিনি ডিবেটিং সোসাইটির বড় পদে, সম্ভবত সভাপতি ছিলেন একটা হলের, সেটাও করেছেন। সাদিক কায়েম কোন পলিটিক্স করেন এটা কেউ জানতোই না এইবার আসলে আপনাদের প্যানেল প্রকাশের আগে। তাহলে আপনি কি করে ছাত্রদলকে ফুটবল খেলতে বলেন, ক্লাস করতে বলেন? তাহলে তো আপনি একটা দীনতার কথা বলছেন। ছাত্রদল কি যে কয়জন লোক আজকে ইলেকশন করেছে, এই কয়জনই, এই কয়জনের নাম ছাত্রদল? তাহলে তো এটা দীনতা হবে। হাজার হাজার লোক ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত, হাজার হাজার স্টুডেন্ট সারা বাংলাদেশে ছাত্রদলের সঙ্গে ডাইরেক্টলি সম্পৃক্ত। এর মধ্যে ব্রিলিয়েন্টদেরকে বাঁচতে হবে আপনাকে। আপনি যদি ক্রাইসিস মোকাবেলা করতে হয়, তাহলে এই সমস্ত কথা বললে তো লাভ হবে না। এই রাজনৈতিক দলের কিছু কিছু ব্যক্তিবর্গ এমন সব কথা বলেন যা নাকি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতি টিজিংয়ের সমতুল্য। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভোট দিচ্ছে, কাকে পছন্দ হবে তাকে দিবে, যাকে পছন্দ হয় না তাকে দিবে। আমি যদি গিয়ে বলি যে এটা হলো এই কারণে দিয়েছে, এটা হলো গুপ্ত, এটা হলো সুপ্ত, তাহলে যে 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 গার্ল তার ভোট
নিজে স্বেচ্ছায় সজ্ঞানে কাস্ট করেছে তিনি ইনসাল্টেড হবেন না? যে বয় নিজে স্বেচ্ছায় সজ্ঞানে 8টা থেকে লাইনে দাঁড়িয়ে তার ভোটটা কাস্ট করেছে তাকে আপনি ইনসাল্ট করছেন না? এই জন্য আমাদের অসুবিধাটা কোথায় বোঝার, অসুবিধাটা হলো ইয়ুথফুল এক্সুবারেন্স, যেটা তারুণ্যের যে উত্তাল তরঙ্গটা, এটা আমরা বুঝতে চাই না। আমরা আমাদের মতো সমীকরণ দাঁড় করাই, এই সমীকরণ দাঁড় করে একটা ব্লেম দেই, ওকে বলে এই ক্যাটাগরি, তাকে বলে ওই ক্যাটাগরি, সে হলে এই ক্যাটাগরি। এগুলো দিয়ে কিন্তু পরিস্থিতির উন্নয়ন হবে না। এগুলাই তো ছিল 5th অগস্টের ব্যাকগ্রাউন্ড। আপনি তো এভাবে কাউকে ব্লেম করতে পারেন না। 14,000 পিপল ভোটেড ফর হিম। আমরা এখানে ক্যাটাগরি করতে পারি? আমাদের তো দেখতে হবে কেন 14,000 ভোট একজন ছেলেকে দিল, কি কোয়ালিটি ক্যাপাসিটি তার মধ্যে আছে, এইটা না ইনকোয়ারি করার বিষয়। এটা যদি আমরা ইনকোয়ারি না করে কোন ভোটার তাকে কি কারণে ভোট দিল তাদেরকে ব্লেম করি, উইল বি এ ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার? এটাকে আমি ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার বলতে পারবো? শিবির করে ধরেন 500 লোক, 1000 লোক, ছাত্রদল করে না 1000 2000 লোক। শিবিরের মধ্যে যদি 10টা লোক ব্রিলিয়েন্ট থাকে, ছাত্রদলের মধ্যে 20টা লোক ব্রিলিয়েন্ট থাকবে না? অবশ্যই থাকবে, থাকবে না কেন? এবং তারা তো বিশ্ববিদ্যালয়ে কম্পিটিটিভ পরীক্ষায় তারা এখানে জয়েন করেছে। আমাদের সঙ্গে ভালো ভালো ছেলেরা ছাত্রদল করেছে, আমরা শিবির করতাম, তারা ছাত্রদল করতো, অনেক ব্রিলিয়েন্ট লোকেরা ছিল। তাদেরকে আমরা নেতৃত্বে তুলে আনতে পারবো না? এখন আছে না? নিশ্চয়ই অ্যাপ্লাইড কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আছে, নিশ্চয়ই ফিজিক্স ডিপার্টমেন্টে আছে, নিশ্চয়ই আপনি খুঁজে দেখবেন ইংরেজি, ল এবং ইকোনমিক্স ডিপার্টমেন্টে আছে। পিক 71 শহীদ বুদ্ধিজীবীদের জন্য দোয়া করতে গিয়েছিল না ক্ষমা চাইতে গিয়েছিল? আপনার এই প্রশ্নটা কিছুটা হাস্যকর এবং কিছুটা মনে হচ্ছে অপ্রাসঙ্গিক। আপনি হাস্যকর ভাবেই উত্তর আমি হাস্যকরভাবে উত্তর দিব। আপনার এই প্রশ্নটার খুব প্রাসঙ্গিকতা আছে বলে মনে হয় না। ডাকসু নির্বাচনে তারা ইলেক্টেড হয়েছে, তারা জুলাই এদের কবর জিয়ারত করতে গিয়েছে, শহীদ বুদ্ধিজীবীদের কবর জিয়ারত করতে গিয়েছে। সেটা কি পাশে ছিল বলে, মানে না হলে যেত না, এরকম কিছু? এখন আপনি এটাকে কিভাবে ইন্টারপ্রিট করবেন? ধরেন আমি আপনার কাছেই জানতে ধরেন একটা গ্লাস, জি। একটা গ্লাসে অর্ধেক পানি আছে আর অর্ধেক খালি আছে। আপনি দেখছেন অর্ধেক খালি আছে, আমি তো দেখছি অর্ধেক ভরা আছে। আমি কিছুই দেখছি এটা না, আমি দৃষ্টিভঙ্গির প্রশ্ন বিষয়। করেছি। এই যে প্রশ্নটা করেছেন, এটা হলো আপনার দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ ঘটেছে। এখানে আছে বলে যেত না, এখানে আসে বলে যেত। ইজ ইট এ ফ্যালাসি? ক্যান ইট বি আর্গুড? হোয়াট শুড বি দ্য আর্গুমেন্ট? আর্গুমেন্ট শুড বি তারা ইয়াং টকবগে ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশের ভোটে ইলেক্টেড হয়ে যাওয়ার পরে দে পেইড দেয়ার অ্যাটেনশন বুদ্ধিজীবী কবরস্থানেও, দে পেইড দেয়ার অ্যাটেনশন। এটা তো আমাদের আপনাদের এই ধরনের কোয়েশ্চেন করার চাইতে উই শুড অ্যাপ্রিসিয়েট ইট, বিকজ দে হ্যাভ টেকেন এ ভেরি পজিটিভ, ইনোভেটিভ, ক্রিয়েটিভ ইনিশিয়েটিভ। তাহলে কি 71 নিয়ে শিবিরের বা জামায়াতের পলিসিতে কোনো পরিবর্তন হয়েছে? শিবির আপনার চোখের সামনে কি করছে দেখেন না? আপনার এবার ইনক্লুসিভ কি প্যানেল দিয়েছে তারা? ঢাকা বিশ্ববিদ্যালয় ইনক্লুসিভ প্যানেল দেয়নি তারা? ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকেই বলছেন যে শিবিরের জয়ের পিছনে দিস ইজ ওয়ান অফ দ্য রিজন। আমি অনলাইন একটা অ্যানালাইসিস দেখেছি। সেই অ্যানালাইসিসটা কি? একজন বলেছেন যে তারা তাদের প্যানেলে নারীদেরকে নিয়েছেন, তারা তাদের প্যানেলে আরও মাইনরিটি কমিউনিটির লোকদেরকে নিয়েছেন, তারা ইনক্লুসিভ, পজিটিভ, ক্রিয়েটিভ অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার চেষ্টা করছেন। আমি আপনি এটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখতে পারি। এখন তারা ডাকসুতে এসেছে, এখন দেখতে হবে বাকি 1 বছর কি ধরনের অ্যাটমসফিয়ার তারা ক্রিয়েট করে, কি ধরনের প্রোগ্রাম তারা নেয়, যারা হেরেছে, জিততে পারে নাই, তাদের প্রতি কি অ্যাটিটিউড তাদের হয়, তাদেরকে কিভাবে তারা ইনক্লুড করেন, এখানে নারীদের সঙ্গে কি ধরনের ব্যবহার করেন, শিক্ষকদের সঙ্গে কি ধরনের ব্যবহার করেন, বসগিরি করেন নাকি ফ্রেন্ডশিপ করেন। দ্যাট উইল ডিটারমিন দেয়ার ফেট। আমাদের এখন উচিত তাদেরকে ইন্সপায়ার করা টু বিহেভ লাইক এ স্টুডেন্ট, নট লাইক এ বস। আমি কিন্তু আসলে আমার মনে হয় না আমি সরাসরি প্রশ্ন উত্তর পেয়েছি। আমি সরাসরি প্রশ্নটা করে ব্যারিস্টার রুমিন ফারহানার কাছে গিয়ে আমি উত্তর নিব। 71-এর ভূমিকার জন্য ঘুরিয়ে পেঁচিয়ে নয়, যদি কিন্তু দিয়ে নয়, সরাসরি এর জন্য ইজ আ বিগ ওয়েক আপ কল। যে আপনি যদি পিপল টু পিপল কানেকশন তৈরি করতে পারেন, আপনি যদি মেরিটোক্রেসিকে প্রাধান্য দেন, আপনি যদি মানে উত্তর উত্তর, দক্ষিণ দক্ষিণ বা অমুক ভাই তমুক ভাই, তুমি আমার আমি তোমার, এই পলিটিক্সের বাইরে গিয়ে যদি আপনি আর একটু ব্রডার পার্সপেক্টিভে পলিটিক্সটাকে দেখতে না পারেন, আপনি যদি বয়ানের পরিবর্তে পাল্টা বয়ান তৈরি করতে না পারেন, এবং যারা আপনার বয়ান তৈরি করে দিচ্ছে তাদেরকে দলে যথাযথ মূল্যায়ন করতে না পারেন, তাহলে এই ভরাডুবি জাস্ট শুরুই। আসলে ডাকসু নির্বাচনের আগে আপনারা এক ধরনের বয়ান তৈরি করার, আপনারা মানে আমি ছাত্র দলের কথা বলছি, এক ধরনের বয়ান তৈরি করার চেষ্টা করেছিলেন। এখানে চন্দ্রদীপ নামে একজনের একটি মন্তব্য পড়ে শোনাতে চাই। একবার ভাবুন তো, ডাকসু নির্বাচনে একটা পদ তৈরি করা হলো, জুলাই অভ্যুত্থান বিষয়ক সম্পাদক, সেই পদে কোনো একদিন নির্বাচিত হলো ছাত্রলীগ। কেমন হবে বিষয়টা? বিরতি নেই, ফিরছি একটু পরেই।
দেখছেন রাজনীতি, আমাদের সঙ্গে শিশির মনির আছেন। শিশির মনির প্রতিক্রিয়াশীল শক্তির উত্থান লজ্জার কারণ এই ক্যাম্পাস হচ্ছে মুক্ত বুদ্ধি চর্চার কেন্দ্র। সেখানে এই ধরনের শক্তিকে শিক্ষার্থীরা কিভাবে বেছে নিল তা বোধগম্য নয়। তাদের নিয়ে আমার আপত্তি আছে, কারণ তারা স্বাধীনতা বিরোধী শক্তি। তাদের মূল দল জামাতে ইসলামী মুক্তিযুদ্ধের সময় নারী নিপীড়নের সঙ্গে জড়িত ছিল। কোনো মন্তব্য করতে চান? সাথে আগের প্রশ্নের উত্তরটা যদি দিতেন। যে মন্তব্য করতে চাই এটা উনি তো সিনিয়র মানুষ, আই হ্যাভ ফুল রেসপেক্ট ফর হিম, আই অলওয়েজ রেসপেক্ট, বিকজ উনি অনেক এক্সপেরিয়েন্স ভালো, অনেক কিছু দেখেছেন। কিন্তু এইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে ব্লেম করাটা মনে হয় ঠিক হবে না। দ্যাট উইল বি ট্যান্টামাউন্ট টু অ্যাটাক দেয়ার ইন্ডিপেন্ডেন্ট ওপিনিয়ন। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একটা জিনিস ডিসাইড করছে, রাইট অর রং। মানুষের জীবন উত্থান পতন হয় না? আপনি একটা দেখেছেন, আমি তো আরেকটাও দেখতে পারি। আমরা যখন বৃদ্ধ হয়ে যাব তখন আরেকটা সিচুয়েশন দেখতে পারি। এটাই তো ডায়নামিজম, ক্রিয়েট হবে, চেঞ্জ হবে, আসবে যাবে। বিশ্ববিদ্যালয়ের ইয়াং ছাত্ররা ডিসাইড করেছে তাদের সহপাঠীদের মধ্যে কাকে কাকে বেছে নেবে, তারা তাকে বেছে নিয়েছে। এখন আমরা যদি এই বক্তব্য দেই, ইট উড বি জাস্টিফাইড? আমি জাস্টিফাইড মনে করি না। তাহলে তাদের আদর্শে আপনি বিশ্বাসী? 71-এ যারা ছিলেন তাদের সেই আদর্শই তো আপনি বহন করছেন। দিস ইজ হোয়াট ওয়াজ দ্য টেকিং। বলতো তোমার বাবা রাজাকার, তুমি কি, তোমার তো জন্ম পড়ে, তাহলে তুমি কি, তুমি হলো চেতনায় রাজাকার। This narration has been widely rejected by the nation. এখন যদি আপনি আমাকে এই কথা বলেন, আপনি যদি একজন 70 বছর, শুনেন, একজন 70 বছর বয়সের একজন যে নাকি এটা দেখেছেন, যে নাকি এটা উইটনেস করেছেন, তাকে যদি আপনি কোয়েশ্চেন করেন, দ্যাট মে বি রেলেভেন্ট। Why are you asking this question as a student of class 22 years old? আপনি শেষ করেন, আমি বলছি। আপনি যখন 22 বছর বয়সের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রকে এটা করেন, you are insulting him. This is tantamount to insult. This insult যখন করা হবে একজন মানুষকে, he or she can take it. And that insult was done by the then Prime Minister. And এরপরে দেখেন নাই কি, what was the reaction? আমি কি এবার প্রশ্ন করতে পারি? পরবর্তী প্রশ্ন। আপনি যে সময় জন্মের কথা বলেছেন, ঠিক আশেপাশেই আমার জন্ম। আমি 71 দেখিনি বলে কি আমি 71-এর চেতনায় বিশ্বাস করব না? বাংলাদেশের জন্ম হয়েছে 71-এর মাধ্যমে, আমি 71 বিশ্বাস করব না? আমি আমার বাবাকে দাদাকে অস্বীকার করব? আমার জন্ম আমার বাবার মাধ্যমে, আমি অস্বীকার করব? Is it your question done? হ্যাঁ, let me answer. আপনি বিশ্বাস করবেন না করবেন এটা তো প্রশ্ন না। প্রশ্ন হলো, ইউ আর আস্কিং মি টু সে সরি ফর হোয়াট? ইজ ইট, ডিড আই ডু এনিথিং? You are saying just do something চেতনা, right? জামাতে ইসলাম কিছু করেনি, 71-এ কোনো ভুল করেনি। 81 সালে জন্ম নেওয়া মানুষকে বলছেন কেন? আপনি তো জামাতে ইসলামের বিশ্বাসে, আদর্শে বিশ্বাসী। If it is so, then the answer is Jamaat Islami as of today repeatedly attempted to express their opinion what they did in 1971, and repeatedly, and even if it has been said repeatedly, the people like you is again asking the same questions. What would be his perception then? আমি বুঝতে পারছি না। ইংরেজিতে বলেছেন তো, ইংরেজিতে এমনিতেও আমি কম বুঝি, একটু বুঝিয়ে বলবেন কি জামাত ইসলামকে আসলে ফর্মালি সরি বলেছে কখনো? আপনি মনে হয় এই বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল না। আপনি নাগরিকত্বের মামলা সম্পর্কে ওয়াকিবহাল? জি, অবশ্যই। আমার জন্ম ওই সময় না হলেও আমি সেই 92 সালে নাগরিকত্বের মামলায় প্রফেসর গোলাম আজম সাহেব বাইতুল মোকাররমের উত্তর পত্রিকা খুলেন, উত্তর গেটে কি বলেছিল, প্রেস স্টেটমেন্টটা দেখুন। দ্যাট ওয়াজ ফর্মাল। ফর্মাল আপনি তো ফর্মালটাকে ফর্মাল নিতে চাইবেন না, বিকজ ইট ইজ নট দ্য কোয়েশ্চেন অফ ফর্মালিটি এন্ড ইনফর্মালিটি। ইট হ্যাজ নাও বিন কোয়েশ্চেন টু সাম পিপল অ্যাজ এ জাস্ট টু আস্ক দ্য কোয়েশ্চেন, নো অবজেক্টিভ। এর বাইরে আর কোনো অবজেক্টিভ নেই। এর বাইরে অবজেক্টিভ, এখন অবজেক্টিভ কি হওয়া উচিত ছিল? এখন অবজেক্টিভ হওয়া উচিত ছিল হাউ টু রিকনস্ট্রাক্ট দি নেশন উইথ পজিটিভ অ্যাটমসফিয়ার। এটা না করে আমরা কি অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে চাচ্ছি? বাইতুল মোকাররমের গেটের সামনে যে কথা হয়েছে সেটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে। আমি ইসলাম সম্পর্কে আপনাদের মতো হয়তো অত বেশি জ্ঞান নেই, কিন্তু আমার যতদূর জ্ঞান আছে আমি জানি, কখনো যদি কেউ জুলুম করে কারো উপরে, যে ভিকটিম, সে ক্ষমা না করা পর্যন্ত আল্লাহও ক্ষমা করে না। বাংলাদেশের মানুষ কি জামাতে ইসলামের 71-এর ভূমিকার জন্য ক্ষমা করেছে? আপনারা ক্ষমা চেয়েছেন, বাংলাদেশ কি আপনাকে ক্ষমা করেছেন? Is it your issue today or allotted all of your time for this purpose? No, it is not my issue. কিন্তু আপনি স্পর্শকাতর কথা বলেছেন বলে আমি প্রশ্ন করছি একের পর এক। হ্যাঁ, এই যে প্রশ্নগুলো করছেন আপনি, এই যে কথাটা এখন বলছেন, এই কথাটার what is the relevancy now? You are creating the relevancy by yourself in the way that we are discussing in the Daksu election. ওই ছেলেরা ওখানে গিয়ে এটাও জিয়ারত করেছে, এটাও জিয়ারত করেছে। This is the question, this is your root question.
and again you are asking the same question আমি repeatedly. পরিষ্কার হতে চাচ্ছি, যে প্রশ্নের উত্তর আমি পাইনি সেই প্রশ্ন আমি বারবার করব। সেই প্রশ্নের উত্তর তো বারবার আপনাকে দেওয়া হচ্ছে, কিন্তু আপনি নিতে পারবেন না এটা, বিকজ ইউ হ্যাভ সার্টেন সর্ট অফ বায়াস। আমি মুক্তিযুদ্ধের প্রতি বায়াসড। শিশির মনির, আপনি যদি বলেন আমি মুক্তিযুদ্ধের প্রতি উই বায়াসড। অলসো। আপনি বায়াস, আমরা বায়াস না? আপনি কি আমরা যখন ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ারের কথা বলি, আমরা যখন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি, আমরা যখন মানবিক সাম্য, মানবিক মর্যাদার কথা বলি, আমরা যখন ডেমোক্রেসির কথা বলি, ফ্রি ফেয়ার এনভায়রনমেন্টের কথা বলি, রুল অফ ল এর কথা বলি, ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটির কথা বলি, ইজ দিস নট আওয়ার বায়াসনেস? দিজ আর আওয়ার বায়াসনেস। অ্যান্ড এই প্রিন্সিপাল কোত্থেকে আসছে? এই প্রিন্সিপালগুলো আসছে 72 কনস্টিটিউশনে। 72 কোশ্চেন কিভাবে আসছে? ফ্রম 71 এর পরে নতুন রাষ্ট্র গঠন প্রক্রিয়ার মধ্যে এগুলো প্রিন্সিপাল হিসেবে আইডেন্টিফাই হয়েছে। দ্যাট উই আর অ্যাডভোকেটিং ইচ অ্যান্ড এভরি ডে উইথ সিনসিয়ারিটি, উইথ কমিটমেন্ট। আমাদের লাইফ এবং স্টাইল খুঁজে দেখেন, আমাদের জীবনে কোনো করাপশন খুঁজে পাবেন কিনা, আমাদের জীবনে কোনো হিপোক্রেসি খুঁজে পাবেন কিনা, আমাদের জীবনে এমন কিছু খুঁজে পাবেন কিনা যে আমরা বলি একটা করি আরেকটা, আমাদের জীবনে কোনোদিন কোনো তসরফের সঙ্গে যুক্ত আছি তা খুঁজে পাবেন কিনা। ইজ দিস নট দি সেন্টিমেন্ট অফ 71? মানবিক সাময়িক মর্যাদার, মানবিক মর্যাদার মধ্যে এগুলো পড়ে না? ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি পড়ে না? ডেমোক্রেসি পড়ে না? ফ্রি ফেয়ার এনভায়রনমেন্ট পড়ে না? লিবার্টি, রাইট টু লাইফ এন্ড লিবার্টি পড়ে না? দ্যাট উই আর অ্যাডভোকেটিং ফর দিস। তাহলে আপনাকে মুখে মুখে শুধু বললেই কি হবে, না ওয়ার্কগুলো করতে হবে? আপনার কাজে প্রমাণ করতে চান। আমি Of মনে হয় course. খানিকটা উত্তর করে ভাগ করে একদম ফেলেছিল। এখন কি বিএনপির স্বপ্নে সাজানো বাগানে ভূমিকম্পের হালকা ঝাঁকুনি লাগলো ডাকসু নির্বাচনের পর, নাকি ডাকসুতে শিবিরের জয়ে ধাক্কাটা রিক্টার স্কেলে 9-এর উপরে ছিল? না, দেখুন, জাতীয় 9-এর উপরে। নির্বাচন আর ডাকসু নির্বাচন 9-এর উপরে দুটোকে তো যদি মারাই আপনি যাবে। একদম একই রকম হিসেবে ধরেন তাহলে আমার মনে হয় সেটা সঠিক হবে না। জাতীয় নির্বাচনের ক্যানভাসটা অনেক বিস্তৃত, জাতীয় নির্বাচনের হিসাব নিকাশ অনেক ভিন্ন, আর ডাকসুর হিসাব নিকাশ অনেক ভিন্ন। কিংবা ছাত্র সংসদের যে নির্বাচনগুলো হচ্ছে, চাকসুতে হচ্ছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে, সেগুলোর হিসাব নিকাশ ভিন্ন। ধরুন জাতীয় নির্বাচনে আপনি এখন থেকে যদি ধরেন আরো 5 মাস হাতে আছে, এবং এই 5 মাসে যেই এলাকা থেকে নির্বাচন করতে চায় তারা কিন্তু পূর্ণ মাত্রায় কাজ চালিয়ে যাচ্ছে। জামাত যদিও পিআর পদ্ধতি নির্বাচনের কথা বলছে, কিন্তু জামাতে কিন্তু 300 আসনে সবচেয়ে আগে তাদের প্রার্থী কারা কারা হবেন সেটা নির্ধারণ করে ফেলেছেন। এবং আমাদের যতটুকু ধারণা, বিএনপির যারা নীতি নির্ধারণী মহলে আছেন তারাও তাদের হিসাব নিকাশ করে ফেলেছেন কোন আসনে কাকে দেবেন। এবং জাতীয় নির্বাচনে কিন্তু রিপিটেডলি জরিপ হতে থাকে, সরকারি সংস্থাগুলো জরিপ করে, দল 6 মাস পর পর জরিপ করতে থাকে, এর বাইরেও কিন্তু বিভিন্ন বেসরকারি সংস্থাও জরিপ করে। সো 300 আসনের ফলাফল কিরকম আসবে, কাকে দিলে কিরকম ফল আসবে, এইটার একটা মানে আগের চিত্র, মানে এটার একটা পূর্ব চিত্র কিন্তু প্রত্যেকটা দলের হাতেই মোটামুটি থাকে। সো সেই হিসাবেও কিন্তু দলগুলো মোটামুটি জানে যে কি পরিবর্তন। একমাত্র সোচ্চার দল বিএনপি, কারণ বিএনপি জানে যে যদি আর 2 মাস বা 3 মাস বা 4 মাস পরে ভোট হয়, বিএনপি একটা ভালো মানে একটা ভালো বিজয় নিয়ে বিএনপি সরকার গঠন করতে পারবে। অন দি আদার হ্যান্ড আপনি যদি দেখেন জামাত কিংবা নাগরিক মানে স্টুডেন্টদের যেই অর্গানাইজেশন জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তারা কিন্তু কখনো বলছে আগে গণভোট হতে হবে, কখনো বলছে গণপরিষদ নির্বাচন তারা চায়। জামাত চাইছে পিআর সিস্টেমে নির্বাচন হোক, জামাত চাইছে একটা বৃহত্তর ঐক্য গঠন করতে, যেখানে আমরা দেখছি একেবারে ইসলামী আন্দোলন থেকে শুরু করে হেফাজতে ইসলাম থেকে শুরু করে অন্যান্য যেই ইসলামিক দলগুলো আছে তাদের সঙ্গে তারা একটা বৃহৎ ঐক্যে যেতে চায়। বিকজ জামাত জানে যে এককভাবে যদি তারা নির্বাচনে যায়, তাদের কাছে যে ডেটা আছে, তাদের কাছে যে জরিপ আছে, সেই অনুযায়ী তাদের খুব বেশি ভালো ফলাফল করবার কথা নয়। এবং এখন কিন্তু এটা জামাতের জন্য আরো বড় অগ্নি পরীক্ষা। কেন অগ্নি পরীক্ষা? বিকজ এই ডাকসু নির্বাচনটা কিন্তু জামাতের এক ধরনের হাই, বাট যেহেতু ডাকসু নির্বাচন বা চাকসু নির্বাচন এবং জাতীয় নির্বাচন সম্পূর্ণ আলাদা কেমিস্ট্রি, সম্পূর্ণ আলাদা হিসাব, ভোটাররাও একেবারেই আলাদা, সুতরাং তারাও খুব ভালো মতো জানে, কারণ জরিপ তাদের হাতেও আছে, যে নির্বাচনটি এককভাবে করলে যেই রকম হাইপ জামাতের তৈরি হয়েছে তারা তৈরি করেছে, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম বা সামাজিক মাঠটা কিন্তু পুরোপুরি জামাতের দখলে, এনসিপির দখলে এবং তাদের বট বাহিনীর দখলে। বিএনপি কিন্তু ভীষণ রকম পিছিয়ে আছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের মাঠটিতেও, যেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনের রাজনীতিতে। সো জামাত যে হাইপটা তৈরি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এবং নানানভাবে, এবং ডাকসুর নির্বাচন তো সেই হাইপে ডেফিনেটলি একটা পজিটিভ ইম্প্যাক্ট রেখেছে।
সেইখান থেকে আপনি দেখবেন জামাত কিন্তু এককভাবে নির্বাচন করতে ভয় পাচ্ছে, কিংবা তারা পিআর পদ্ধতি সামনে আনছে, কিংবা তারা বলছে পিআর না হলে নির্বাচন করবোই না, অথচ তারা 300 আসনের প্রার্থী রেডি করেছে। আবার তারা বলছে ইসলামিক দলগুলোর সঙ্গে বৃহৎ ঐক্যে যাবে, যেই ইসলামিক দলগুলোর প্রধান বিভিন্ন সময় বলেছে যারা জামাত করে তাদের ইমানই নাই, জামাতে ইসলামের সঙ্গে ইসলামের কোনো সম্পর্কই নাই। আবার জামাতে ইসলাম যেই মতাদর্শের ইসলামে বিশ্বাস করে, তারাও মনে করে যে অন্যান্য যে ইসলামিক দলগুলো আছে তারাও যেই সঠিকভাবে ইসলাম পালন করছে না। কিন্তু দেখা যাচ্ছে ভোটের আগে তারা কিন্তু একটা ঐক্য করবার চেষ্টা করছে, এবং এই ঐক্য করবার যে চেষ্টা সেটাও কিন্তু একটা বড় ইন্ডিকেশন যে তারাও জানে ডাকসু নির্বাচনে জেতা আর জাতীয় নির্বাচনে ভালো রকম আসন নিয়ে সংসদে যাওয়ার মধ্যে দুস্তর ব্যবধান। কিন্তু আপনারা একটা জায়গায় বিপদে পড়ে যাবেন না? যেমন আমি একটা এক্সাম্পল দেখি, গণমাধ্যমের খবরে দেখেছি যে গাজীপুরে, এক্সাম্পল ধরছি গাজীপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী 5 জন, কিন্তু জামায়াতে ইসলামের একজনই, এবং সেটা অলরেডি অনেক আগে থেকে দল থেকে ডিসাইডেড। সেই জায়গাটাই তো আপনারা বিপদে পড়ে যেতে পারেন। একদম নিকোল, একদমই তাই। এবং জামাতে ইসলামের যে কথাটা আমি শুরুর সেগমেন্টে বলেছিলাম যে এটা একটা ক্যাডার ভিত্তিক দল, এবং এই দলের যে দলীয় সিদ্ধান্ত তার বাইরে একজন কর্মী সাথী